আজকে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন যে পাঠ্যক্রম 2024-25 সালে মানে এই বছরই যে নতুন পাঠ্যক্রমটা শুরু হয়েছে সেটা সেই অনুযায়ী আমাদের ক্লাস 11-এর যে হিসাব শাস্ত্র বইটা রয়েছে সেই বইটা নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো যে তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ আসবে। তো এমসিকিউ যেহেতু আসবে সেজন্য তোমাদের বইগুলো খুবই খতিয়ে পড়া দরকার, যাতে তোমরা যে কোনো কোশ্চেন আসলে সেগুলোর অ্যান্সার করতে পারো। তো তোমাদের সেমিস্টার 1 মোটামুটি সেপ্টেম্বরের দিকে আরম্ভ হবে, সেপ্টেম্বরে এক্সাম হয়ে যাবে। তো কি কি আসতে পারে তোমাদের আর কি কি টপিক গুলো যেগুলো তোমাদের আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে এখানটা আলোচনা করব। এই বইটা হচ্ছে বসু অ্যান্ড বসুর, ঠিক আছে, হিসাব শাস্ত্রের বই। ওনাকে অসংখ্য ধন্যবাদ এই বইটা দেওয়ার জন্য, ঠিক আছে। ওখান থেকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব হিসাব শাস্ত্র সেমিস্টার 1। হিসাব শাস্ত্র মানে হচ্ছে অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে যেটা থাকবে সেটা হচ্ছে হিসাব শাস্ত্র কি, হিসাব রক্ষণের সংজ্ঞা, হিসাব নিকাশের সংজ্ঞা, হিসাব রক্ষণ, হিসাব ও হিসাব নিকাশের মধ্যে পার্থক্য, হিসাব নিকাশের উদ্দেশ্য, হিসাব নিকাশের সুবিধা, হিসাব নিকাশের সীমাবদ্ধতা, হিসাব নিকাশ কি বিজ্ঞান না কলা, তথ্যের উৎস, হিসাবের হিসাব নিকাশ, হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য, হিসাব সংক্রান্ত তথ্যের প্রকারভেদ, হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী, হিসাব নিকাশের বিভিন্ন শাখা, মূল শাখা, অতিরিক্ত শাখা, অনুশীলনী, তারপরে থাকবে প্র্যাকটিসের জন্য। তো এগুলা তোমাদের থাকবে। তো এরপরে আমরা চলে যাই আমাদের ফার্স্ট চ্যাপ্টারে। ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাব নিকাশের প্রকৃতি ও উদ্দেশ্য। তার আগে আমাদেরকে জানতে হবে যে তোমাদের এই বইটার নাম হচ্ছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে কি? অ্যাকাউন্টেন্সি মানে হচ্ছে হিসাব রক্ষণ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় ধারণা, নীতি, পদ্ধতি ও তাদের প্রয়োগ যে শাস্ত্রে মানে যে বইয়ের মধ্যে সেই বিষয়বস্তু আলোচনা করা হয় সেই শাস্ত্রকেই আমরা বলি হিসাব শাস্ত্র। হিসাব শাস্ত্র কাকে বলা হয়? হিসাব রক্ষণ, হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় ধারণা, নীতি, পদ্ধতি ও তাদের প্রয়োগ যে শাস্ত্রের বিষয়বস্তু সেই শাস্ত্রকে বলে হিসাব শাস্ত্র, ঠিক আছে। এই যে হিসাব শাস্ত্র এটা কিন্তু আজকের থেকে না, এটা বহুকাল আগের থেকেই ছিল। আমাদের ভারতের যে প্রাচীনতম হিসাব শাস্ত্রের বই যিনি লিখেছিলেন তিনি হচ্ছে কৌটিল্য। কৌটিল্যের লেখা হিসাব শাস্ত্র, দ্বারা আমি হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, এটা হচ্ছে ভারতের খুবই প্রাচীন একটা হিসাব শাস্ত্রের বই, ঠিক আছে। এই বইয়ের মধ্যে আমরা হিসাব সংক্রান্ত রাজনীতির সঙ্গে জড়িত যত অর্থনীতির সম্পর্ক সেইগুলো তো বিশ্লেষণ করা হয়েছে, এবং এইখানটায় যাবতীয় তথ্য হিসাব নিকাশ ব্যবস্থার ভূমিকাও ব্যাখ্যা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভারতের খুবই প্রাচীন একটা অর্থশাস্ত্রের বই হচ্ছে হিসাব শাস্ত্র। মানে অর্থশাস্ত্র হচ্ছে একটা হিসাব শাস্ত্রের খুবই পুরানো একটা বই, ঠিক আছে। এখানটা হিসাব শাস্ত্র নিয়ে আলোচনা করেছে। হিসাব শাস্ত্র বহুকাল থেকে এসেছে, মোটামুটি পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময় কিন্তু এই যে হিসাব শাস্ত্র যে আছে খুবই পপুলার হয়। যখন কিনা 1494 খ্রিস্টাব্দে লুকা পাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতি প্রচলন করেন তখন থেকে।
তার যে বই সাম্মা দে অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রিপরশনে অ্যাট প্রিপরশনালিটা, ঠিক আছে, এই বইয়ের মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে সুবিস্তীর্ণভাবে যখন আলোচনা করা হয়েছে তখন থেকেই কিন্তু হিসাব শাস্ত্রের জনপ্রিয়তা আরো বিপুল হারে বৃদ্ধি পেয়েছে এবং দুতরফা দাখিলা পদ্ধতি যে আছে সেটা খুবই পপুলার হয়ে গেছে সেই সময় থেকে। 1400 মনে রাখবে তোমরা এই লাইনটা, কি মনে রাখবে? এই 1494 খ্রিস্টাব্দে বইটার নাম হচ্ছে এই হচ্ছে বইয়ের নাম, বইটার নামটা মনে রাখবে। এখানটা দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিল আর যে লিখেছিলেন তার নাম হচ্ছে লুকা পাসিলি। তার জন্য লুকা পাসিলিকে কিন্তু হিসাব শাস্ত্রে জনক বলা হয়, ঠিক আছে। তো হিসাব শাস্ত্র কি সেটা আমরা বুঝলাম, হিসাব শাস্ত্র কবে থেকে এসেছিল সেটা আমরা জানলাম। তা আরেকবার দেখি যে হিসাব শাস্ত্রটা কি, আরেকবার বলে দিচ্ছি যে হিসাব নিকাশ, হিসাব সংরক্ষণ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় ধারণা, নীতি, পদ্ধতি ও তাদের প্রয়োগ যে শাস্ত্রের বিষয়বস্তু সেই শাস্ত্রকে আমরা বলি হিসাব শাস্ত্র। সংক্ষেপে যদি বলি, যে শাস্ত্রে হিসাব নিকাশ সংক্রান্ত এবং হিসাব সংরক্ষণ সংক্রান্ত তথ্যের আলোচনা করা হয় সেটাকেই বলা হয় হিসাব শাস্ত্র, ঠিক আছে। তো অনেকেই অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টেন্সি দুটাকে একই সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে। অ্যাকাউন্টেন্সি আর অ্যাকাউন্টিং দুটাকে একই অর্থে ব্যবহার করে, কিন্তু দুটা এক সামান্য ডিফারেন্স। আমেরিকা যুক্তরাষ্ট্র ও তার হিসাব নিকাশ পদ্ধতি অনুসারী দেশগুলি অ্যাকাউন্টেন্সি শব্দটি পরিবর্তে তারা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, এই শব্দটাকে বেশি করে তারা ব্যবহার করে থাকে, কেননা অ্যাকাউন্টিং শব্দটি অধিক গ্রহণযোগ্য, ঠিক আছে, সেই কারণে। এরপরে তোমাদের যেটা দেওয়া আছে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ কি বলছে? কোনো একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনগুলিকে, দৈনন্দিন মানে হচ্ছে প্রতিদিন যে লেনদেনগুলি হয় সেই লেনদেনগুলোকে প্রাথমিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা এবং পরবর্তীকালে সেগুলি খতিয়ানের বিভিন্ন হিসাব খাতে, আমাদের বিস্তারিতভাবে আমি বলবো খতিয়ান কি, তারপরে এখানে প্রাথমিক হিসাবের বই কি, এগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখন সংখ্যাটা বলে দিচ্ছি। বিভিন্ন হিসাব খাতে দাখিলা করার কাজকে কি বলা হচ্ছে? হিসাব রক্ষণ বলা হয়, ঠিক আছে। তো আরেকবার বলে দিচ্ছি, কোনো একটি প্রতিষ্ঠানে দৈনন্দিন লেনদেনগুলিকে প্রাথমিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা এবং পরবর্তীকালে সেগুলি খতিয়ানের বিভিন্ন হিসাব খাতে দাখিলা করার যে কাজ সেগুলোকে বলা হচ্ছে হিসাব রক্ষণ, ঠিক আছে। তার মানে আমরা সংক্ষেপে যদি বলি যে হিসাব রক্ষণ কি, হিসাব রক্ষণ হলো হিসাবের বইতে লেনদেন লিপিবদ্ধকরণ ও সংক্ষেপণের কাজ। এখানে দেখো কয়েকটা শব্দ আছে, যেরকম লেনদেন। লেনদেন মানে কি? লেনদেন মানে হচ্ছে দেওয়া নেওয়া। একটা জিনিস আমি তোমাকে বিক্রি করলাম, তো আমাদের মধ্যে কি হচ্ছে? লেনদেন হচ্ছে। আমি তোমাকে একটা, মনে করো যে আমি তোমাকে একটা মোবাইল বিক্রি করলাম, ঠিক আছে, আর তুমি তার পরিবর্তে আমাকে কি দেবে? মানি, ঠিক আছে। তো আর এখানে তুমি আমার কাছে কি আসবে? আমার কাছে আসবে মানি, আর তোমার কাছে কি যাবে? মোবাইল। তো এই যে হিসাবটা আমার সাথে তোমার কি হলো? তোমার এক্সচেঞ্জ হলো জিনিসের, আমার কাছে টাকা আসলো, তোমার কাছে মোবাইলটা গেল, এটাকে বলা হচ্ছে একটা লেনদেন।
আগেকার দিনেও লেনদেন হতো, আগেকার দিনে টাকা দিয়ে লেনদেন করা হতো না, আগেকার দিনে জিনিসের বদলে জিনিস বিক্রি হতো, মানে দিত। গুডসের পরিবর্তে তারা কি দিত? গুডসই দিত। ঠিক আছে? আগেকার দিনে এরকম ছিল যে আমার কাছে একটা পণ্য আছে, তোমার একটা পণ্যের দরকার, তুমি সেই পণ্যটা আমার কাছ থেকে নিলে, আর তুমি ও হচ্ছে আলাদা একটা পণ্য তোমাকে দিল। তো এইভাবে আগেকার দিনে হিসাবগুলো চলতো। কিন্তু বর্তমানে টাকার বিনিময়ে হিসাবগুলা আমাদেরকে করতে হচ্ছে। তো অ্যাকাউন্টিংটা বুঝলে এরপরে হচ্ছে হিসাব নিকাশ করণ। হিসাব নিকাশ, হিসাব নিকাশের সংজ্ঞাটা কি? বলছে হিসাব নিকাশ হলো আর্থিক লেনদেনগুলো সংগ্রহের সংগ্রহ, তার লিপিবদ্ধকরণ, সংগ্রহ করব, তারপরে লিপিবদ্ধ করব, শ্রেণীবদ্ধ করব, সংক্ষেপে লিখব, এবং উৎসুক ব্যক্তিদের কাছে সেটাকে পৌঁছে দেওয়ার যে একটা বিশেষ পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে হিসাব নিকাশ। ঠিক আছে? The American Institute of Certified Public Accountants, মানে AICFA, AICPA এই অনুযায়ী হিসাব নিকাশের সংজ্ঞা এইভাবে দিয়েছে যে আর্থিক হিসাব নিকাশ হলো অর্থের মাপকাঠিতে, কিসের মাপকাঠিতে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বিভিন্ন লেনদেন এবং মোটামুটি আর্থিক চরিত্র আছে এমন সব ঘটনার লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং তার ফল বিশ্লেষণের একটা কলা। ঠিক আছে? কলা বা কৌশল। এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণটা হিসাব নিকাশের মধ্যে পার্থক্য। হিসাব নিকাশের পরিধি কি? বলছে হিসাব রক্ষণ হিসাব নিকাশের প্রাথমিক স্তর। কোন স্তর? প্রাথমিক স্তর। হিসাব রক্ষণ হচ্ছে হিসাব নিকাশের প্রাথমিক স্তর। এই স্তরে শুধুমাত্র হিসাব সংক্রান্ত লেনদেন গুলোই লিপিবদ্ধকরণ ও শ্রেণীবদ্ধকরণ করা হয়। কিন্তু হিসাব রক্ষণের মাধ্যমে লিপিবদ্ধ লেনদেনগুলির উপর ভিত্তি করে এই স্তরে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। আর্থিক বিবরণী কি, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আরো আলোচনা করব পরে। তারপরে যে নির্ভরশীলতা। নির্ভরশীলতা কি? হিসাব নিকাশ, হিসাব রক্ষণের কাজ হিসাব নিকাশের উপর নির্ভরশীল নয়, কিন্তু হিসাব নিকাশের কাজ হিসাব রক্ষণের উপর নির্ভরশীল। তারপরে হচ্ছে আর্থিক প্রতিবেদন। হিসাব রক্ষণের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কিংবা অবস্থা আমরা নির্ণয় করতে পারবো না, কিন্তু হিসাব নিকাশের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং তার অবস্থা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এরপরে শ্রেণী বিভাগ। হিসাব রক্ষণ হিসাব নিকাশের একটি স্তর মাত্র। হিসাব রক্ষণের নিজস্ব কোনো শাখা নেই, কিন্তু হিসাব নিকাশের মধ্যে শাখা রয়েছে, যেমন আর্থিক হিসাব নিকাশ, পরিবেশ হিসাব নিকাশ, সামাজিক হিসাব নিকাশ ইত্যাদি। এরপরে সিদ্ধান্ত যদি বলি, হিসাব রক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত হিসাব নিকাশ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নিতে পারবো। ঠিক আছে? এরপরে হচ্ছে এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হিসাব নিকাশের উদ্দেশ্য। কেন হিসাব নিকাশ করা হয়? অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। হিসাব নিকাশ করার পিছনে মূলত দুই ধরনের কারণগুলোকে
বা উদ্দেশ্যগুলোকে দুই রকম ভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য, 2 নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য। ঠিক আছে? এবারে দেখো আর্থিক ফলাফল নির্ণয় ওইটা দেখি। আর্থিক ফলাফল নির্ণয় মানে হচ্ছে আর্থিক ফলাফলের বিবরণী। আমরা উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? হিসাব নিকাশ করা দরকার। তো এই উদ্দেশ্যগুলো প্রথমে হচ্ছে আর্থিক ফলাফলের বিবরণী। নির্দিষ্ট কোনো আর্থিক বছরে কোনো প্রতিষ্ঠানের আর্থিকভাবে সফল অর্থাৎ মুনাফা করতে পেরেছে নাকি আর্থিকভাবে অসফল এবং মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে কিনা, নাকি তার বিবরণ এই হিসাব নিকাশের মাধ্যমে পাওয়া যায়। এই উদ্দেশ্যে নির্দিষ্ট আর্থিক বছরের শেষে আর্থিক ফলাফলের বিবরণী বা লাভ ক্ষতি হিসাবে প্রস্তুত করতে হয়। এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। হিসাব নিকাশের মাধ্যমে আমরা কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি ও দায় সমূহ, সম্পত্তি মানে কতগুলো সম্পত্তি রয়েছে এবং দায় মানে হচ্ছে কত টাকা ঋণ ধার রয়েছে, কতটা দায়িত্ব রয়েছে, যে কারো কাছ কেউ যদি টাকা পায় সেটাকে পরিমাণ কোন নির্দিষ্ট দিনের পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা যায়। এই উদ্দেশ্যে আর্থিক বছরের যে কোনো দিনে কিংবা সাধারণত আর্থিক বছরের শেষে, মানে বছরের শেষে, আর্থিক বছর মানে অ্যাকাউন্টিং ইয়ার সাধারণত আমাদের শুরু হয় হচ্ছে 1 এপ্রিল থেকে। অ্যাকাউন্টিং ইয়ার যে আছে, হিসাব নিকাশের বছর মেইনলি আমাদের শুরু হয় হচ্ছে 1 এপ্রিল। কবে থেকে? 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত এটা থাকে। মানে আমাদের 2024-25 সিজনের 1 এপ্রিলে বছর শুরু হয়েছে আর 31 মার্চ আমাদের বছর শেষ। ঠিক আছে? এইভাবে অ্যাকাউন্টিং ইয়ারে হিসাবগুলো করতে হয়, মানে আর্থিক বছরের শেষ 31-এ কমার্শিয়াল ইয়ার অনুযায়ী। ঠিক আছে? এরপরে এবারে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি কি সুবিধা আমরা পেতে পারি? হিসাব নিকাশ করণের সুবিধা 1 নম্বরে কি রয়েছে? বিনিয়োজিত অর্থের সদ্ব্যবহার। আমরা যে অর্থগুলো আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, সেই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে ব্যবহার হচ্ছে কিনা, কোথাও কোনো অসৎ ব্যবহার হচ্ছে নাকি, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবো। এরপরে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করতে পারবো। কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোনো আর্থিক বছরে সাফল্য পেয়েছে কিনা, অর্থাৎ কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো বছরে লাভ করতে পেরেছে কিনা, তা এই হিসাব নিকাশের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই জানতে পারি। তারপরে যেটা আমরা জানতে পারি আর্থিক অবস্থার প্রকাশ। হিসাব নিকাশের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো দিনের আর্থিক অবস্থা কেমন হয়, তা অর্থাৎ নির্দিষ্ট কোনো দিনে প্রতিষ্ঠানের মোট আর্থিক সম্পত্তি কত রয়েছে, আর্থিক দায়ের পরিমাণ কত, তা হিসাব নিকাশের সাহায্যে খুব সহজে আমরা জানতে পারি। এরপর হচ্ছে মুনাফা অর্জনের ক্ষমতা। কোনো প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা কিভাবে বিভিন্ন আর্থিক ঘটনা ও লেনদেনের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে, তার একটি সম্পূর্ণ বিবরণ এই হিসাব নিকাশের মাধ্যমে আমরা খুব সহজে পেয়ে যাই। এরপরে যেটা আছে পারস্পরিক তুলনা। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক তুলনা কিংবা একই বছরে বিভিন্ন আর্থিক বছরের অর্থনৈতিক সাফল্য সংক্রান্ত তুলনা এই হিসাব নিকাশের মাধ্যমে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করেই করা হয়। এরপরে যেটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রগতি। কোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রগতি সম্পর্কিত যে কোনো তথ্য, অর্থনৈতিক প্রগতি মানে আর্থিকভাবে সে উন্নতি করছে কিনা, সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক প্রগতি।
ঠিক আছে, সচ্ছল কি না মানে আর্থিকভাবে উন্নত হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারি। যেগুলি হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহারকারীদের কাছে খুবই যথেষ্ট গুরুত্বপূর্ণ তা যথাযথভাবে তাদের সরবরাহ করা হয়। এরপরে দেখো অ্যাকাউন্টিং যে আছে, যে কোনো দুনিয়ায় যে কোনো জিনিস যেটা রয়েছে সবকিছুরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। ঠিক আছে, তো এই হিসাব নিকাশেরও কিছু লিমিটেশনস রয়েছে। এক নাম্বার হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আমরা যে হিসাব নিকাশগুলো করি সেগুলো সবকিছুই কিন্তু অর্থের মাপকাঠিতে হিসাব নিকাশ করা হয়, অর্থের মাপকাঠিতে হিসাব নিকাশ করা হয়। 2 নাম্বার যেটা আছে রীতি পদ্ধতির পরিবর্তন। হিসাব নিকাশের যে রীতিনীতিগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই মানে আমরা পরিবর্তন করতে পারবো না, যে চাইলাম ইচ্ছে করলো পরিবর্তন করে দিব সেটা কিন্তু করতে পারবো না আমরা। ঠিক আছে, তো অনেক সময় এমনটা হয় যে আধুনিক আমাদের যত দিন বদলাচ্ছে তত দুনিয়ার যে আছে ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, মানুষের রুচি পছন্দ ঠিক আছে চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আমাদের যে রীতি পদ্ধতি সেগুলো পরিবর্তন হওয়া উচিত, কিন্তু হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু সেগুলো পরিবর্তন করা হয় না। নীতিগুলো 10 বছর 15 বছর 20 বছর পর পর চেঞ্জ করে অনেকে, কিন্তু সাধারণত চিরস্থায়ী হয়ে থাকে এগুলো, অপরিবর্তনশীল এই পদ্ধতি। এরপরে যেটা আছে আয় ব্যয়ের মধ্যে সমন্বয়। প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ের উদ্দেশ্যে এই ব্যবস্থায় বর্তমানে আয়ের সঙ্গে অতীতের প্রদেয় মানে অতীতে টাকা দিতে, মানে আগে কারো কাছ থেকে টাকা পাই সে টাকাটা আমাদের দিতে পারি সেইটাও কিন্তু এখানে তুলনা করা হয়। ঠিক আছে, কিন্তু প্রকৃত লাভ ক্ষতি নির্ণয়ের জন্য কোনো প্রতিষ্ঠানের বর্তমান আয়ের সঙ্গে বর্তমান মূল্যের ব্যয়েরই তুলনা করা উচিত। ঠিক আছে, আমাদের মানে 2022-23-এ কত টাকা আয় হচ্ছে ব্যয় হচ্ছে সেগুলো হিসাব না করাটাই শ্রেয়, এটাই বলছে। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতি মানে কি, দেখেন নানা কারণে অর্থের যে আছে অর্থের ভ্যালু ডে বাই ডে কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। আগে জিনিসের দাম মানে আগে 1 কেজি চাল কিনতে আমাদের মনে করো 15 টাকা লাগতো, আজ থেকে 10 বছর আগে 2015-16-তে 15-তে বা 2011-12-তে চালের কেজি কিন্তু 10 টাকা 15 টাকা এরকমই ছিল, 10 টাকা থেকে 15 টাকা, মানে নর্মাল চালগুলো যারা সাধারণ মানুষ যারা আমরা আছি যারা যেগুলো খাই 15-10 টাকা ছিল, কিন্তু এখন সেই চালের দামই হয়ে গেছে 35-40-50 এমনটা। তো এই যে জিনিসের দাম ক্রমাগত কি পরিবর্তন হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। এরকমই কোন একটা হিসাব আমরা 1 বছর 2 বছর আগে করেছিলাম কোন একটা জিনিসের জন্য, সেই জিনিসের দাম তো বেড়ে গেছে অনেকটা, কিন্তু আমাদের অতীতের সেই হিসাবের যেই অ্যামাউন্টেই আমরা হিসাব করেছি সেই অ্যামাউন্টটাকে আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানব সম্পদের অন্তর্ভুক্তি। যে কোনো প্রতিষ্ঠানের অন্যতম প্রধান সম্পদ হলো মানব সম্পদ, মানুষ। মানুষ ছাড়া কিন্তু কোনো কারবার চলেই না। ঠিক আছে, শ্রমিক লাগবে, কারখানার অনেক পুরো যে কাজগুলো সব কারা করে, মানুষেরাই করে, তো সেগুলোকে আমরা মানব সম্পদ বলি। কিন্তু মানব সম্পদের মূল্যায়ন জনিত সমস্যার কারণে তা হিসাব নিকাশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। মানব সম্পদের যথাযথ মূল্যায়ন এবং অন্তর্ভুক্তি ছাড়া হিসাব নিকাশ কোনো প্রতিষ্ঠানে প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। ঠিক আছে, এরপরে হচ্ছে ঐতিহাসিক মূল্য ধারণা। হিসাব নিকাশে যে কোনো সম্পত্তি আর ঐতিহাসিক মূল্যের মূল্যায়ন করা হয়, ফলে সম্পত্তির মূল্য বৃদ্ধিজনিত যে লাভের সৃষ্টি হয়, ঠিক আছে, তা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ে আদৌ বিবেচনা করা হয়। মানে এখানটা বলতে যাচ্ছে যে অতীতে কোনো একটা জিনিস মনে করো কিনেছে 5,000 টাকা দিয়ে,
এখন বর্তমান সময়ে সেই জিনিসটার দাম বেড়ে হয়ে গেছে 10,000 টাকা। তো জিনিসটার দাম আহ, কত 10 বছর আগে যে জিনিসটার দাম 5,000 ছিল, এখন সেটা 10,000 হয়ে গেছে। তার মানে ওর 5,000 টাকা লাভ হলো। আদৌ কি লাভ হলো? আদৌ কিন্তু লাভ হলো না। এটা হচ্ছে আমাদের মানি ভ্যালু শুধু কমে গেছে, মানি টাকার যে মূল্যটা সেটা কমে গেছে, আদৌ কিন্তু লাভ হচ্ছে না। ঠিক আছে, এটা মুদ্রাস্ফীতি। কিন্তু এইভাবে যদি আমরা ধরি যে আমাদের 5,000 টাকা লাভ হয়েছে, তাহলে কিন্তু এই হিসাবটা আসলে কি হচ্ছে, ভুল হচ্ছে। এরপরে যেটা রয়েছে তোমাদের যে ইস অ্যাকাউন্টিং ইজ এ সায়েন্স অর অ্যান আর্টস, হিসাব নিকাশ, ঠিক আছে, সায়েন্স না আর্টস? তো হিসাব নিকাশ সমাজ বিজ্ঞানের একটি অংশ, কিন্তু হিসাব নিকাশকে কি শুধুই বিজ্ঞানের অংশ হিসাবে চিহ্নিত করা হবে, নাকি এই বিষয়টিকে বিশেষ কলার অংশ হিসেবে বিবেচনা করা হবে, সেটা নিয়ে হিসাব শাস্ত্রবিদদের মধ্যে একটা দ্বিমত রয়েছে। কেউ কেউ বিষয়টিকে বিজ্ঞান, আবার কেউ কেউ এই বিষয়টিকে কলা হিসেবে ব্যাখ্যা করতে চান। কিন্তু সামগ্রিকভাবে বলতে গেলে হিসাব নিকাশ একাধারে হচ্ছে বিজ্ঞান এবং কলা উভয়ই। কেননা এই বিষয়ের মধ্যে বিজ্ঞান ও কলা উভয়েরই বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। 1 নাম্বার, কার্য ও কারণের সম্পর্কের উপর এই বিষয়ের ভিত্তি গড়ে উঠেছে। 2 নাম্বার হচ্ছে যে নীতি ও পদ্ধতি এই ক্ষেত্রে অনুসরণ করা হয় তা সর্বজনীন এবং সর্বক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটা নীতি এবং নিয়ম কিন্তু সব জায়গাতে প্রযোজ্য। তো সেই দিক থেকে আমরা এটাকে বিজ্ঞান বলতে পারি। এই বিষয়টি ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারে। এই পয়েন্টগুলোর উপরে বেস করে আমরা কিন্তু এগুলোকে বিজ্ঞানের আওতায় বলতে পারি যে এটা বিজ্ঞান। আবার এই পয়েন্টগুলো যে রয়েছে এগুলোর উপর ভিত্তি করে আমরা এটাকে কলা বলতে পারি। 1 নাম্বার, যে কোনো ধরনের কলার মতো, কলা মানে হচ্ছে আমাদের যে কৌশল, ঠিক আছে, সেই কৌশল বা রীতিটাকে বলা হচ্ছে কলা। যে কোনো ধরনের কলার মতো এক্ষেত্রেও ব্যক্তিগত পারদর্শিতার প্রয়োজন হয়। এবারে কলা অনেকের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে যে কলা কৌশলটা কি। কলা হচ্ছে ব্যক্তিগত পারদর্শিতা, মানে হচ্ছে মনে করো সেলার যারা রয়েছে সবাই কিন্তু ভালো সেল করতে পারে না। কিছু কিছু ব্যক্তি আছে যারা খুব সুন্দর সেলিং এ খুব মানে এক্সপার্ট থাকে। ঠিক আছে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে কাস্টমারদের সঙ্গে ডিল করতে হবে, তারা খুব ভালোভাবে জানে। তো তার উপরে বেস করে কিন্তু যে আমরা বলতে পারি যে একটা ব্যক্তিগত পারদর্শিতা দরকার। আর পারদর্শিতা মানে কি, তোমার সেটাই হচ্ছে কলা। তো এই পয়েন্টগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে বিজ্ঞান আসলে হচ্ছে হিসাব, আসলে হিসাব নিকাশ হচ্ছে একাধারে বিজ্ঞান এবং কলা উভয়ই। আমরা বলি তথ্যের উৎস হিসেবে অ্যাকাউন্টিং। বর্তমান যুগটা কি, খুবই পরিবর্তন হচ্ছে, ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, মানুষের রুচি পছন্দ সবকিছুই। ঠিক আছে, দুনিয়া আরো উন্নত হচ্ছে। তো দুনিয়াটা যেহেতু গতিশীল এবং দ্রুত পরিবর্তনশীল, তার জন্য যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হিসাব ব্যবস্থাকেও যুপোযোগী হতে হয়েছে। বিংশ শতাব্দীর প্রারম্ভে যেখানে এই হিসাব ব্যবস্থার উদ্দেশ্য ছিল মূলত কোনো প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধ করা, সেখানে এই একবিংশ মানে 2000 সালের পর থেকে তা আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে তোমরা জানো যে এই হিসাব নিকাশ গুলো শুধুমাত্র খাতা কলমে এখন করা হয় না, এখন কম্পিউটারে ট্যালি, ERP9, তারপরে হচ্ছে ট্যালি প্রাইম, ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, বিভিন্ন
জায়গায় হিসাব নিকাশ করা হয়। ঠিক আছে? তো এছাড়াও হাজারো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে ডিজিটালি বর্তমানে হিসাব করা হচ্ছে। ঠিক আছে? তো কম্পিউটারের সাহায্যে আমরা খুব সহজেই বর্তমান যুগে হিসাবগুলো করতে পারি। বর্তমান যুগে হিসাব ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, যাতে তারা তাদের প্রয়োজন অনুযায়ী এইসব তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। হিসাব ব্যবস্থা বর্তমানে হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেনের তথ্যের ভান্ডার হিসেবে পরিণত হয়েছে। এই প্রসঙ্গে বিংশ শতাব্দীর শেষ ভাগে মানে 1970 খ্রিস্টাব্দে দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস মানে হচ্ছে AICPA এর দেওয়া হিসাব ব্যবস্থার সংজ্ঞাটি হলো হিসাব ব্যবস্থার কাজ হলো কোনো এই অনুযায়ী হিসাব ব্যবস্থার কাজ হলো কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের মূলত আর্থিক প্রকৃতির পরিমাণগত তথ্যসমূহ বিশ্লেষণ করা, যার মাধ্যমে সেগুলি অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা যেতে পারে। এগুলো এরপরে তোমাদের যেটা রয়েছে হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য। তো হিসাব সংক্রান্ত তথ্য যে আছে সেগুলোর কতগুলো গুণগত বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তথ্যের বিশ্বাসযোগ্যতা। যে তথ্যগুলো আমরা হিসাব সংক্রান্ত থেকে পাই সেগুলোর মধ্যে যেন একটা বিশ্বাসযোগ্যতা থাকে, যার মানে হচ্ছে হিসাব বইতে লিপিবদ্ধ করা প্রতিটা লেনদেনের সপক্ষে যেগুলো আমরা হিসাব বইতে লিপিবদ্ধ করেছি তার যেন একটা সঠিক প্রমাণ থাকে। ঠিক আছে? যাতে মানে তার সত্যতা বিচার বিশ্লেষণ করার একটা সবার প্রথমে যে আছে হিসাব সংক্রান্ত তথ্যের কতগুলো গুণগত বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রথমে হচ্ছে তথ্যের বিশ্বাসযোগ্যতা। যে তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা হিসাব নিকাশ করব সেই তথ্যের যেন একটা বিশ্বাসযোগ্যতা থাকে। মানে হচ্ছে প্রতিটা যে লেনদেন যার উপরে আমরা বেস করে হিসাবগুলো করব তার যেন একটা নির্দিষ্ট প্রমাণপত্র যাতে থাকে। ঠিক আছে? লেনদেনের যেন আমরা সত্যতা যাচাই করতে পারি, এবং সেই যে সত্যতা যদি আমাদের কাছে জানতে চায় ব্যবহারকারীরা, তাহলে তাদেরকে যেন আমরা পরিবেশন করতে পারি, এবং হিসাব সংক্রান্ত তথ্য সমূহের যেন কোনরূপ কারচুপি বা জুয়াচুরি না ধরা পড়ে। যদি ধরা পড়ে তাহলে কিন্তু বিশ্বাসযোগ্যতা অনেকটাই আঘাত হানে। ঠিক আছে? এই কারণে যে কোনো তথ্যের একটা হিসাব মানে বিশ্বাসযোগ্যতা অবশ্যই থাকতে হবে। এরপরে হচ্ছে তথ্যের প্রাসঙ্গিকতা। মানে হচ্ছে যে তথ্যটা আমরা উপস্থাপন করছি, হিসাব বইতে লিখছি, তার জন্য একটা প্রাসঙ্গিকতা থাকে। মানে হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যসমূহের যে কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত না হয়, যেন এটা দেখতে হবে। মানে আমরা হিসাব বইতে যে হিসাবগুলো করেছি উল্টা পাল্টা অনেক যা তা হিসাব করেছি সেটা যেন না হয়। ঠিক আছে? যা হিসাব করেছি তার যেন একটা প্রাসঙ্গিকতা বা যুক্তি থাকে। এরপরে হচ্ছে তথ্যের বোধগম্যতা। যে হিসাবটা আমরা করছি, যার উপর ভিত্তি করে আমরা হিসাবগুলো করছি, সেই তথ্যগুলো যেন বুঝতে পারে সকলে। ঠিক আছে? এরপরে হচ্ছে তথ্যের তুলনীয়তা। আমরা যে যার উপর বেস করে আমরা হিসাবগুলো করবো সেই তথ্যগুলো যাতে আমরা অন্যান্য তথ্যগুলো যেগুলো রয়েছে তাদের সঙ্গে তুলনা করতে পারি। তুলনা করার যাতে ক্ষমতা সেই তথ্যের মধ্যে থাকে। তো এগুলোই হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য। ১ নম্বর হচ্ছে তথ্যের বিশ্বাসযোগ্যতা, ২ হচ্ছে তথ্যের প্রাসঙ্গিকতা, তথ্যের বোধগম্যতা, আর তথ্যের তুলনীয়তা। ঠিক আছে? এরপরে যেটা রয়েছে তোমাদের হিসাব সংক্রান্ত তথ্যের প্রকারভেদ।
হিসাব সংক্রান্ত তথ্যকে ব্যবহারকারীদের পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে? ব্যবহারকারীদের পরিপ্রেক্ষিতে হিসাব সংক্রান্ত তথ্যকে আমরা দুই রকমের তথ্য দেখা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ মানে কি? ভেতরের অভ্যন্তরীণ ব্যক্তিদের ব্যবহার্য তথ্য এবং বাইরের ব্যক্তিদের ব্যবহার্য তথ্য। মানে হচ্ছে যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নিজেদের যে লোকগুলো আছে তাদের ব্যবহার করার যে তথ্যগুলো সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যক্তিদের ব্যবহার্য তথ্য। আর বাইরের ব্যক্তি, প্রতিষ্ঠানের বাইরে যে লোকগুলো রয়েছে বা যার কাছ থেকে জিনিস কিনলাম, যাকে বিক্রি করছি, তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পাই সেগুলো হচ্ছে বাইরের ব্যক্তিদের ব্যবহার্য তথ্য। ঠিক আছে। এরপর হচ্ছে বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে তথ্য দুই ধরনের হয়। একটা হচ্ছে আইনের প্রয়োজনে পরিবেশিত তথ্য এবং হচ্ছে আইনের ধারা অনুসারে নয় অন্য কোনো প্রয়োজনে পরিবেশিত। ঠিক আছে, এই দুইটা ভাবে আমরা ভাগ করতে পারি। এরপরে হচ্ছে তথ্যের সময়কালের, তথ্যের যে সময়কাল তার উপরে ভিত্তি করে তথ্যকে আমরা দুই রকম ভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ঐতিহাসিক পরিসংখ্যানের সাহায্যে তৈরি তথ্য, আর হচ্ছে ভবিষ্যৎ সময়কালের জন্য অনুমিত পরিসংখ্যানের সাহায্যে তৈরি তথ্য। আবার আমরা ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তথ্যকে দুই ভাগে ভাগ করতে পারি। সেটা এক নাম্বার হচ্ছে বিশদ তথ্য, দুই নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত তথ্য। ঠিক আছে, বিশদ তথ্য মানে যে তথ্যটা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়, আর সংক্ষিপ্ত যে তথ্য সংক্ষেপে আলোচনা করা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা পরিবেশনের সময়, যে সময় তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি বা পরিবেশন করেছি, উপস্থাপন করেছি হিসাব বইতে, তার পরিপ্রেক্ষিতে তথ্য প্রধানত ভাবে তিন রকমের হয়। একটা হচ্ছে কালান্তিক তথ্য, দুই নাম্বার হচ্ছে অন্তর্বর্তী তথ্য, আর একটা হচ্ছে ধারাবাহিক। কালান্তিক তথ্য যে আছে সেটা নির্দিষ্ট সময় অন্তর, মানে একটা কালের পর তৈরি করা হয় এবং পরিবেশিত করা হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ আছে লাভ ক্ষতির হিসাব, উদ্বর্তপত্র, এগুলো হচ্ছে কালান্তিক তথ্য। আর অন্তর্বর্তী তথ্য কি? যে কোনো সময়ে প্রয়োজনের ভিত্তিতে যে তথ্যটাকে আমরা পরিবেশন করে থাকি সেটা হচ্ছে অন্তর্বর্তী তথ্য, যে কোনো সময় হতে পারে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে ধারাবাহিক তথ্য। ধারাবাহিক তথ্য মানে যে তথ্যগুলো আমরা অব্যাহতভাবে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমরা তৈরি করছি, যেরকম উৎপাদন চার্ট। ঠিক আছে, উৎপাদনের ধারা অনুযায়ী তৈরি হতে থাকে এবং কারখানা ব্যবস্থাপনার এর দৃষ্টি রেখে উৎপাদনের গতি লক্ষ্য করে। ঠিক আছে, এটা হচ্ছে ধারাবাহিক তথ্য। এরপরে আমরা তথ্যকে তথ্য পরিবেশনের মাধ্যমে, তথ্য কিভাবে পরিবেশন করা হচ্ছে তার মাধ্যম অনুযায়ী তথ্যকে আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে বিবরণীর মাধ্যমে তথ্য, রিপোর্টের মাধ্যমে তথ্য, চিত্রলেখার মাধ্যমে তথ্য। ঠিক আছে, গ্রন্থ বা সাময়িকী বা ইস্তাহার ইত্যাদির মাধ্যমে প্রচারিত তথ্য, অনুপাত বা শতাংশের মাধ্যমে পরিবেশিত তথ্য, বার চার্ট, পাই চার্ট, চিত্রসজ্জার মাধ্যমে তথ্য, এগুলো। আর যেটা রয়েছে তুলনা যোগ্যতা পরিপ্রেক্ষিতে তথ্য বিভিন্ন প্রকারের হতে পারে। যেরকম হচ্ছে এক নাম্বার হচ্ছে একই প্রতিষ্ঠানের বিভিন্ন সময়কালের তুলনামূলক তথ্য, দুই নাম্বার হচ্ছে একই শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের একই সময়কালে তুলনামূলক তথ্য, আবার হচ্ছে প্রকৃত এবং প্রমাণমূলক তথ্যের তুলনামূলক পরিবেশন, এগুলো। আরেকবার যদি আমরা দেখি কিসের ভিত্তিতে কত তথ্যকে কত ভাগ করা যায়, যেরকম ব্যবহারকারী পরিপ্রেক্ষিতে দুই রকম ভাবে ভাগ করা যায়, অভ্যন্তরীণ ব্যক্তিদের ব্যবহার্য তথ্য আর হচ্ছে বাইরের ব্যক্তিদের ব্যবহার্য তথ্য।
বাধ্যবাধ বাধ্যকতার পরিপ্রেক্ষিতে দুই রকম ভাবে ভাগ করা যায়। ঠিক আছে? তথ্যের সময়কালের পরিপ্রেক্ষিতে দুই ভাগে, ঐতিহাসিক আর হচ্ছে ভবিষ্যতের সময়কালের। আরেকটা হচ্ছে ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তথ্য দুই রকমের, পরিবেশনের ভিত্তিতে তিন রকমের। তারপরে রয়েছে তথ্য পরিবেশনের উপর ভিত্তি করে, এটা কোনো এক্সাক্ট নাম্বার নেই, বিভিন্ন যেভাবে পরিবেশন করবে সেইটাই হচ্ছে একটা ভাগ। ঠিক আছে? বিভিন্ন রকমের হতে পারে। তারপরে হচ্ছে তুলনাযোগ্যতার পরিপ্রেক্ষিতে, এটাও বিভিন্ন প্রকারের হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী। কারা হিসাব সংক্রান্ত তথ্যগুলো কারা ব্যবহার করে? হিসাব সংক্রান্ত তথ্যগুলো মূলত দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। ব্যবহারকারীদের মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে হচ্ছে যেগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে ব্যবহারকারীগুলো আছে, মানে কারখানা ম্যানেজার, ঠিক আছে, মানে প্রতিষ্ঠানের যে ব্যক্তিগুলো প্রতিষ্ঠানের ভিতরে পরিচালনা করার জন্য যে তথ্যগুলো ব্যবহার করে থাকে তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে? যেরকম ব্যবস্থাপনার জন্য তারা এই তথ্যগুলো ব্যবহার করে। এরপরে বাহ্যিক ব্যবহার, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীর, যেরকম হচ্ছে পরিচালন কর্তৃপক্ষ যারা কোম্পানিটাকে পরিচালনা করে, তারপরে যে মালিক, অংশীদার বা শেয়ার গ্রহীতা, কিংবা ঊর্ধ্বতন মানে অফিসার যারা রয়েছে, ঊর্ধ্বতন কর্মচারীদের বোঝানো হয়ে থাকে এগুলো। এরপরে যেটা আছে অন্যদিকে আমরা যদি দেখি যে বাহ্যিক ব্যবহারকারীগণ, এরা কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকলেও কোনো না কোনো ভাবে যাই হোক, একটু বাইরে গেছিলাম, ডিস্টারবেন্স হয়ে গেল। কি বলছিলাম যে বাহ্যিক ব্যবহার করে যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না, তারাও বিভিন্ন কারণের জন্য আহ, আমাদের কোম্পানির তথ্যগুলো ব্যবহার করে থাকেন। ঠিক আছে? তাদেরকে বলা হয় হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে? যেরকম হচ্ছে বিনিয়োগকারী, যারা কারখানায় বিনিয়োগ করতে চান, ঠিক আছে, তারা যাদের কাছ থেকে আমরা ঋণ নিব, সেই সমস্ত ঋণকারী যারা রয়েছে, ঋণ প্রদানকারী যারা রয়েছে, তারা কিন্তু আমাদের কোম্পানির হিসাব নিকাশ গুলো দেখবে, তথ্যগুলো দেখবে। ঠিক আছে? তবে পণ্য কাঁচামাল যারা সরবরাহ করবে তারা দেখতে পারে। তারপরে সরকার, শ্রমিক সংঘ, হ্যাঁ, কর্মচারীবৃন্দ, ক্রেতা সাধারণ, এরা সবাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আমাদের এক্সাম্পল আসতে পারে যে বাহ্যিক সরবরাহকারীর কয়েকটা উদাহরণ। এবারে আমরা যদি চারটা দেখি বাহ্যিক সরবরাহকারী, তাহলে বাহ্যিক বা অভ্যন্তরীণ তথ্যের সংক্রান্ত ব্যবহারকারী যারা রয়েছে দুই রকম ভাবে আমরা ভাগ করি। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা বাহ্যিক। অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে পরিচালক কর্তৃপক্ষ, তার ব্যবস্থাপক, ঠিক আছে, তারপরে প্রতিষ্ঠানের মালিক নিজেই, আর হচ্ছে ঊর্ধ্বতন কর্মচারীরা। আর বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন বিনিয়োগকারী যারা কোম্পানিতে বিনিয়োগ করতে চান, 2 নম্বর হচ্ছে ঋণ প্রদানকারী যারা রয়েছে, 3 নম্বর হচ্ছে পণ্য ও কাঁচামাল সরবরাহকারী যারা রয়েছে, সরকার, শ্রমিক সংঘ, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রেতা সাধারণ আর কর্মচারীবৃন্দ যারা কাজ করেন কোম্পানিতে, তারা ব্যবহার করে। ঠিক আছে? এরা হচ্ছে কোম্পানির তথ্যগুলো ব্যবহার করতে পারে, তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যক্তি পারবে না। এরপরে অভ্যন্তরীণ ব্যবহারকারী, পরিচালন কর্তৃপক্ষ। পরিচালন কর্তৃপক্ষ কারা? যারা পরিচালনা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের, হিসাব সংক্রান্ত তথ্য ও এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, তারাই হচ্ছে পরিচালন কর্তৃপক্ষ। হিসাব সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে পরিচালন কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এমন কি হিসাব বিদ্যার কতগুলি নতুন শাখা সিদ্ধান্ত, তারপরে হচ্ছে গ্রহণ, যাবতীয় তথ্য সরবরাহের জন্য সৃষ্টি হয়েছে।
যেমন হচ্ছে পরিচালন, হিসাববিদ্যা। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, অংশীদার বা শেয়ার গ্রহীতা। যারা অংশীদার বা শেয়ার গ্রহীতা তারাও কিন্তু কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? এরপরে যেটা আছে ব্যবস্থাপক, যারা হচ্ছে কোম্পানির যে আছে কিভাবে ব্যবস্থা মানে মেনটেনেন্স করবে, তারা মানে ম্যানেজার যাদেরকে বলি, যারা কোম্পানির যাবতীয় কাজ দেখাশোনা করে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এরাই। ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে ব্যবস্থাপক। এরপর হচ্ছে ঊর্ধ্বতন কর্মচারী, হায়ার অফিসার যারা রয়েছে, ম্যানেজার পরে যারা পরের পোস্টে যাদের দায়িত্বে যাদেরকে কর্মচারীর কে দিয়ে কাজ করানোর দায়িত্বটা দেওয়া হয় তাদেরকে বলা হয় ঊর্ধ্বতন কর্মচারী। ঠিক আছে? এরা দায়িত্ব সহকারে কর্মচারীদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। এরপর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে বিনিয়োগকারী। বিনিয়োগকারী মানে হচ্ছে যারা অর্থ সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানে, তাদেরকে বলা হয় বিনিয়োগকারী বা ইনভেস্টর। ঠিক আছে? তারপরে ঋণ প্রদানকারী, যারা হচ্ছে লোন দেয় কোম্পানিকে। ঠিক আছে? তাদেরকে বলা হয় ঋণ প্রদানকারী বা লোন প্রোভাইডার্স। তার জন্য একটা ডিবেঞ্চার মানে হচ্ছে ঋণপত্র লিখতে হয়। ঠিক আছে? ঋণপত্র থাকে। এরপর হচ্ছে পণ্য ও কাঁচামাল সরবরাহকারী, যারা কাঁচামাল মানে কি কোনো একটা প্রতিষ্ঠানের যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে পণ্য সামগ্রীগুলো দরকার সেগুলোই হচ্ছে আমাদের পণ্য ও কাঁচামাল। ঠিক আছে? সেই পণ্য এবং কাঁচামালগুলো যারা সরবরাহ করবে, ঠিক আছে, তাদের কথাই বলা হচ্ছে এখানে। এরপরে আছে সরকার। সরকার আমাদের যদি সরকারের মনে হয় যে আমাদের তথ্যগুলো তাদের দেখা উচিত বা কোনো সন্দেহজনক ঘটনা যদি তাদের নজরে পড়ে, তাহলে কিন্তু সরকার আমাদের কোম্পানির তথ্যগুলো চেক করতে পারে। শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ মানে হচ্ছে লেবার ইউনিয়ন। বর্তমানে কোনো কারবারি প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে শ্রমিকদের উপর নির্ভর করে। আবার শ্রমিকরাও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে কিনা তাই সেটা দেখার জন্যই কিন্তু হিসাব সংক্রান্ত তথ্য জানতে চায়। শ্রমিকদের পক্ষে শ্রমিক সংঘ এইসব তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা তা নিশ্চিত করে। যেরকম একটা এক্সাম্পল যদি দিই, মানুষের আমাদের যে শ্রমিক যারা রয়েছে, যারা কোনো কোম্পানি বা কারখানায় কাজ করে, তাদের হচ্ছে ওয়ার্কিং আওয়ার হচ্ছে পার ডে হচ্ছে 9 ঘন্টা। এবারে 9 ঘন্টা 8 ঘন্টা ডিউটি থাকে। ঠিক আছে? তার মধ্যে 1 ঘন্টা হচ্ছে 9 ঘন্টা থাকে, 1 ঘন্টা খাবার ছুটি। তো 8 ঘন্টা তাদের কাজ করতে হয়। কিন্তু 8 ঘন্টার পরিবর্তে যদি আরো বেশি সময় ধরে কাজ করে এবং তার পরিবর্তে এক্সট্রা মানি যদি পে না করে, তাহলে কিন্তু তার এগেইনস্টে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করে বা দাবি জানিয়ে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। ঠিক আছে? তারপরে কর্মচারীবৃন্দ, যারা কোম্পানিতে কাজ করে তারাই হচ্ছে কর্মচারীবৃন্দ। ঠিক আছে? এরপরে যে ক্রেতা সাধারণ, যারা হচ্ছে পণ্য সামগ্রী ক্রয় করে তারাই হচ্ছে ক্রেতা। তারপরে যে গবেষক, বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এমনকি বৃহদায়তনের কারবারির প্রতিষ্ঠানের অনেক গবেষক বিভিন্ন বিষয়ের গবেষণায় যুক্ত থাকেন। যে সকল গবেষক হিসাব নিকাশ এবং আর্থিক ব্যবস্থাপনার বিষয়ক গবেষণায় যুক্ত থাকেন, তারা হিসাব নিকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রতিবেদন তাদের গবেষণার কাজে ব্যবহার করতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে হিসাব নিকাশের শাখা। হিসাব নিকাশের শাখাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূল শাখা আর একটা হচ্ছে অতিরিক্ত শাখা। মূল শাখাকে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আর্থিক হিসাব নিকাশ শাখা, তারপরে হচ্ছে পরিচালন শাখা, তারপরে হচ্ছে পরিবেশ শাখা।
আর অতিরিক্ত শাখাকে বেশ কয়েক ভাগে ভাগ করছে। এটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ শাখা, আয়কর হিসাব নিকাশ শাখা, মানব সম্পদ হিসাব নিকাশ, পরিবেশ হিসাব নিকাশ, নিরীক্ষা হিসাব নিকাশ, সরকারি হিসাব নিকাশ, তারপরে রয়েছে হচ্ছে সামাজিক হিসাব নিকাশ। এই শাখাগুলো আমরা দেখি, ঠিক আছে, ব্রাঞ্চ। তো মূল শাখা কি? সবার প্রথম বলছে মূলত হিসাব রক্ষণ ব্যবস্থার উপর ভিত্তি করে হিসাব নিকাশের যে সকল শাখা প্রসারিত হয়েছে সেগুলোকে বলা হয় মূল শাখা। এগুলো শুধুমাত্র কিসের উপর ভিত্তি করে? হিসাব নিরীক্ষণ ব্যবস্থার উপর ভিত্তি করে যে শাখাগুলো তৈরি হয়েছে তাদেরকে বলা হচ্ছে মূল শাখা। মূল শাখা আমরা দেখলাম তিন ধরনের: আর্থিক শাখা, পরিবেশ শাখা আর হচ্ছে পরিচালনা। আর্থিক শাখা কি? আর্থিক হিসাব নিকাশ শাখা হচ্ছে আর্থিক হিসাব নিকাশের প্রকৃতপক্ষে আর্থিক তথ্য প্রস্তুত করা, যা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের ব্যবহারকারী এবং মালিক পক্ষ, ব্যবস্থাপক, পাওনাদার, বিনিয়োগকারী প্রমুখ ব্যবহার করে থাকেন তারা। ঠিক আছে, যেসব কারবার সংক্রান্ত ঘটনা আগেই ঘটে গেছে, এমনকি সব ঐতিহাসিক আর্থিক ঘটনা সমূহ এই আর্থিক হিসাব নিকাশে লিপিবদ্ধ করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিব্যয় হিসাব। যেসব কারবারি প্রতিষ্ঠান শুধুমাত্র উৎপাদিত পণ্য অন্যান্য কারবারিদের কাছ থেকে ক্রয় করছে কিনা তা বিক্রয় করে না, বরং নিজেরাই পণ্য উৎপাদনের কাজে লিপ্ত হয় এবং সেই উৎপাদিত পণ্য অন্য কোনো কারবারিকে কিংবা সরাসরি পণ্য ভোগকারীদের কাছে পৌঁছে দেয়, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক হিসাব নিকাশের মাধ্যমে হিসাব রক্ষণের ব্যবস্থা করা ছাড়াও পরিব্যয় হিসাব রক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হয়। পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিংটা আসলে কি? কোনো একটা দ্রব্য উৎপাদন যেটা করা হচ্ছে সেই দ্রব্যটার দাম কত হতে পারে, সেই দ্রব্যগুলো উৎপাদন করার জন্য কত টাকা খরচ হলো, ঠিক আছে, কত জিনিস এখানে ইনভেস্ট করা হয়েছে সেই সংক্রান্ত, মানে জিনিসটা উৎপাদন করা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত কত টাকা ওই জিনিসটার জন্য খরচ হয়েছে, সেটা যে শাখার মধ্যে হিসাব করা হয় সেটা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ। এখানে তোমাদের আর্থিক হিসাব নিকাশ এবং পরিব্যয় হিসাব নিকাশের পার্থক্য রয়েছে। প্রথমে আর্থিক হিসাব নিকাশের তথ্যের প্রকৃতি। আর্থিক হিসাব নিকাশে সাধারণভাবে কোনো প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পরিবেশন করা হয়, কিন্তু অন্যদিকে পরিব্যয় হিসাব নিকাশের প্রতিষ্ঠানের ব্যবস্থা বলতে উৎপাদন এবং উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য পরিবেশন করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যদি বলি নথিবদ্ধকরণের পদ্ধতি। আর্থিক হিসাব নিকাশকরণের যাবতীয় লেনদেন গুলিকে বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়। কোন বিষয়ে লেনদেন গুলিকে? আর্থিক হিসাব নিকাশের যাবতীয় লেনদেন গুলিকে বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়, যেরকম শ্রেণী বিভাগ এবং নথিবদ্ধ করা হয়, যেমন মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়, এগুলো এইভাবে। আবার নথিভুক্তকরণ করা হয় পরিব্যয় হিসাব নিকাশগুলো এইভাবে। এক্ষেত্রে যাবতীয় উৎপাদন সংক্রান্ত তথ্যকে উৎপাদন সংক্রান্ত উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয় ও লিপিবদ্ধ করা হয়, যেরকম কাঁচামাল বাবদ, মজুরি বাবদ ব্যয়, এগুলো। এরপরে যেটা রয়েছে নিয়ন্ত্রণের উপর গুরুত্ব। আর্থিক হিসাব নিকাশে আর্থিক নিয়ন্ত্রণের উপর তেমন গুরুত্ব না দিয়ে লেনদেন নথিবদ্ধকরণের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে পরিব্যয় হিসাব নিকাশে বিশদভাবে উৎপাদনের যাবতীয় ব্যয় এবং যেমন কাঁচামাল বাবদ ব্যয়, কারখানা ব্যয়,
ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা হয়। এরপরে যেটা রয়েছে তথ্য পরিবেশনের সময়। সাধারণভাবে বছরের শেষে এই যে আর্থিক হিসাব নিকাশ তৈরি করা হয়, কিন্তু পরিবেশ হিসাব নিকাশের হিসাব বছরের যে কোনো সময়ে কিন্তু তারা প্রস্তুত এবং পরিবেশন করার প্রয়োজন হয়। এবারে লাভ ক্ষতি বর্ণনা। আর্থিক হিসাব নিকাশে কিন্তু সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বর্ণনা দেওয়া হয়ে থাকে, কিন্তু অন্যদিকে পরিবেশ হিসাব নিকাশের ক্ষেত্রে প্রতিটি উৎপাদন বিভাগ বা সেবার জন্য আলাদা আলাদা ভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয় না। এরপরে যদি আমরা দেখি ব্যয়ের অন্তর্ভুক্তি। আর্থিক হিসাব নিকাশে প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয়কে হিসাবের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু পরিবেশ হিসাব নিকাশে শুধুমাত্র উৎপাদন সংক্রান্ত ব্যয়গুলিকে হিসাব নিকাশে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে লেনদেনের ভিত্তি। আর্থিক হিসাব নিকাশে শুধু বাহ্যিক লেনদেনগুলিকে, অর্থাৎ প্রতিষ্ঠানের সঙ্গে তৃতীয় পক্ষের যে লেনদেনগুলি সংগঠিত হয় সেগুলিকেই বলা হয়, সেগুলিকে লিপিবদ্ধ করা হয়। কিন্তু পরিবেশ হিসাব নিকাশে শুধু অভ্যন্তরীণ লেনদেনগুলিকে লিপিবদ্ধ করা হয়, বাহ্যিক লেনদেনগুলি এই হিসাব ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয় না। এরপরে হচ্ছে মজুদ পণ্যের মূল্যায়ন। এই ক্ষেত্রে স্টক দেয়া আছে। আর্থিক হিসাব নিকাশের পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্য যেটি কম সেটির ভিত্তিতে মজুদ পণ্যের হিসাব নিকাশ করা হয়, কিন্তু পরিবেশ হিসাব নিকাশে শুধুমাত্র পণ্যের ক্রয় মূল্যের উপর ভিত্তি করে মজুদ পণ্যের হিসাব নিকাশ করা হয়। এরপরে পরিচালন হিসাব নিকাশ। পরিচালন হিসাব নিকাশ কি? কারবারের পরিচালকদের সাহায্য করার উদ্দেশ্যে যে ধরনের হিসাব নিকাশ ও তাদের যে কোনো শাখা প্রয়োগ ও ব্যবস্থাগত কৌশলকে আমরা বলি হচ্ছে পরিচালন হিসাব নিকাশ। মূলত কারবার পরিচালনা করার উদ্দেশ্যে ব্যবস্থাপকদের বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়, আর পরিচালন হিসাব নিকাশে এইসব প্রয়োজনীয় তথ্যসমূহ হিসাব নিকাশে বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করে পরিচালনগণের ব্যবহার উপযোগী করে পরিবেশন করা হয়। ঠিক আছে। আর্থিক হিসাব নিকাশ, পরিবেশ হিসাব নিকাশ, এখান থেকে তথ্য যায়, সেই তথ্যগুলো উপাত্ত করা হয় এবং পরিচালন হিসাব নিকাশ যে আছে সেটা পরিচালন হিসাব নিকাশকে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে। তারপরে এই পুরো নামটা মনে রাখবে, এর পুরো নাম কি? দ্য আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। কি নাম? দ্য আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। পরীক্ষার সময় আসতে পারে। ঠিক আছে। এরপরে তোমাদের আর্থিক হিসাব নিকাশ এবং পরিচালন হিসাব নিকাশের মধ্যে পার্থক্য দেওয়া আছে। যে আর্থিক হিসাব নিকাশ কোন প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনগুলির ফলাফল এবং নির্দিষ্ট সময়ান্তে, মানে সময়ের শেষে, বছরের শেষে আর্থিক অবস্থার প্রবৃদ্ধি নির্ণয় করাই হচ্ছে আর্থিক হিসাব নিকাশের প্রধান উদ্দেশ্য। কিন্তু পরিচালন হিসাব নিকাশ হচ্ছে ব্যবস্থাপনার কাজে সাহায্য করার লক্ষ্যে পরিচালকদের তথ্য সরবরাহ করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। বাধ্যবাধকতা। আর্থিক হিসাব নিকাশ অধিকাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে যেগুলো যৌথ মূলধনী কোম্পানি, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রস্তুত করতে হবে, বাধ্যবাধকতা রয়েছে। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোন সমস্ত কারখানার ক্ষেত্রে আর্থিক হিসাব নিকাশ প্রস্তুত করা বাধ্যতামূলক? যৌথ মূলধনী প্রতিষ্ঠান। কিন্তু পরিচালন হিসাব নিকাশ কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বাধ্যতামূলক নয়। ঠিক আছে। যদিও এই হিসাব ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে। এরপরে বিষয়বস্তু। আর্থিক হিসাব নিকাশে শুধুমাত্র আর্থিক লেনদেনগুলো পরিমাপ করা হয়, অর্থের মাপকাঠিতে বিচার করা হয় এবং এমন ঘটনাগুলি লিপিবদ্ধ করা হয়। কিন্তু পরিচালন হিসাব নিকাশকরণ আর্থিক লেনদেনগুলি ছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, যা
কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার রূপায়ণের প্রভাব ফেলতে পারে, সেগুলিকেও এক্ষেত্রে বিবেচনা করা হয়। তারপরে ভিত্তি, আর্থিক হিসাব নিকাশ মূলত উদ্দেশ্য ভিত্তিক, কেননা এই ক্ষেত্রে অবস্থা নির্ণয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু পরিচালন হিসাব নিকাশ মূলত বিষয় ভিত্তিক, কেননা এই ক্ষেত্রে অবস্থা নির্ধারণের তুলনামূলক অবস্থার বিশ্লেষণ অধিক গুরুত্ব দেয়। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে প্রতিবেদন পেশের সময়, আর্থিক হিসাব নিকাশে সাধারণত নির্দিষ্ট হিসাব বছরের শেষে আর্থিক হিসাব সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয়, কিন্তু পরিচালন হিসাব নিকাশের ক্ষেত্রে এরূপ কোনো বাধ্যবাধকতা বা সময়সীমা নেই। পরিচালক ব্যবস্থাপকদের প্রয়োজন যখন হবে তখনই প্রস্তুত করা হয়। তারপরে ব্যবহারকারী, আর্থিক হিসাব নিকাশের প্রস্তুত হিসাব সংক্রান্ত বিবরণী প্রতিবেদন প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং প্রতিষ্ঠানের বাইরে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি ব্যবহার করে, কিন্তু পরিচালনা হিসাব নিকাশের যে বিবরণীগুলো প্রস্তুত করা হয় সেগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীগণই ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ এবং পরিচালন হিসাব নিকাশের মধ্যে পার্থক্য। পরিব্যয় হিসাব নিকাশ করার উদ্দেশ্য কি? উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যয়, উৎপাদন ব্যয় কতটা, তারপরে নিয়ন্ত্রণ, সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং বিশ্লেষণ করাই হচ্ছে এর উদ্দেশ্য। কিন্তু পরিচালন হিসাব নিকাশ করা হচ্ছে পরিচালকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। বিষয়বস্তু যদি বলি, পরিব্যয় হিসাব নিকাশের কোনো প্রতিষ্ঠানের উৎপাদন এবং উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য লিপিবদ্ধ করা হয়, কিন্তু এই ক্ষেত্রে পরিচালন হিসাব নিকাশের ক্ষেত্রে শুধুমাত্র হিসাব ব্যবস্থা ও পরিব্যয় ব্যবস্থা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়। এরপরে পরিধি যদি বলি, প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু পরিব্যয় হিসাব নিকাশ করে ওঠে, কিন্তু পরিচালন হিসাব নিকাশের পরিধি অত্যন্ত ব্যাপক। ঠিক আছে, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপন্থাকে বিশ্লেষণ করতে পারে এমন সব বিষয়ে কিন্তু এই হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হতে পারে। এরপরে ভিত্তি, মূলত বর্তমান হিসাব বছরের যাবতীয় উৎপাদন সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে এটা প্রস্তুত করা হয়। আর বর্তমানে হিসাব বছরের যে কোনো তথ্য যা ভবিষ্যতের প্রতিষ্ঠানের কার্যকলাপে প্রভাব ফেলতে পারে এমন সব ধরনের বিষয়ের উপর ভিত্তি করে পরিচালনা হিসাব নিকাশ করে থাকে। ব্যবহারকারীগণ যদি বলি, এক্ষেত্রে ব্যবহারকারীগণ কারা? নিযুক্ত কর্মচারী, উৎপাদনের কাজে নিযুক্ত যে ব্যক্তিগণগুলো রয়েছে তারা এই হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করে থাকেন, কিন্তু পরিচালনার কাজে নিযুক্ত ব্যক্তিগণ পরিচালনা হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করে থাকে। পদ্ধতি যদি বলি, হিসাব পরিব্যয় হিসাব নিকাশে উৎপাদন ও উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু পরিচালন হিসাব নিকাশের বিভিন্ন শাখায় সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়। এছাড়া অতিরিক্ত কয়েকটা শাখা রয়েছে, আর্থিক বিশ্লেষণ শাখা, তারপরে হচ্ছে নিরীক্ষা ব্যবস্থা শাখা, আয়কর শাখা, ট্যাক্স অ্যাকাউন্টিং, তারপরে রয়েছে সরকারি হিসাব নিকাশের শাখা, মানব সম্পদ হিসাব নিকাশ, সামাজিক হিসাব নিকাশ, পরিবেশ হিসাব নিকাশ। আর্থিক হিসাব নিকাশ কি? যেখানটা আর্থিক বিশ্লেষণ করা হয়, এটা খুব জনপ্রিয় একটা ফিনান্সিয়াল আছে, অর্থের অ্যানালাইসিস করা হয় যে শাখায়। নিরীক্ষা, এখানটায় হিসাবগুলো করার পরে সেগুলো
কথা ভুল ত্রুটি যদি থাকে সেগুলো দেখার জন্য, চেকিং করার জন্য সেগুলোকে একবার রিচেক করা হয়। সেটাকে বলা হচ্ছে অডিটিং। এটার জন্য একটা শাখা। সাধারণত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছে তারা এই অডিটিংটা করে থাকে। এরপরে হচ্ছে আয়কর হিসাব নিকাশ শাখা, ট্যাক্স অ্যাকাউন্টিং। তার মানে ট্যাক্স ফাইলিং করতে হয়, তোমরা হয়তো শুনেছো অনেকে। তার জন্য একটা আলাদাভাবে শাখা তৈরি করতে হয়। তারপরে সরকারি হিসাব নিকাশ, গভর্নমেন্টের যত হিসাব নিকাশ রয়েছে সেগুলোর জন্য একটা আলাদা হিসাব নিকাশ শাখা তৈরি করা হয়। মানব সম্পদ, যে মানুষগুলো কাজ করে তাদের কথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে, তাদের জন্য একটা আলাদা শাখা তৈরি করা হয়। তারপরে যে সামাজিক হিসাব নিকাশ, সোশ্যাল, এখন পরিবেশের মধ্যে যেহেতু ব্যবসা করছে পরিবেশটাকেও দেখতে হবে। তো পরিবেশের দিক থেকে প্রতিষ্ঠান কতটা হেল্প, মানে পরিবেশে কতটা হেল্প হচ্ছে, সেগুলো পরিবেশ বিনিময়ে কি পাচ্ছে না পাচ্ছে, সেগুলো যে হিসাবের ক্ষেত্রে দেখা হয় সেটা হচ্ছে সামাজিক হিসাব। পরিবেশ হিসাব নিকাশ, পরিবেশকে উপেক্ষা করে কোনো প্রতিষ্ঠান বা কারবার চলতে পারে না। তার জন্য পরিবেশকে নিয়েও প্রতিটা কারখানা বা কোম্পানিকে ভাবতে হবে পরিবেশ দূষণ হচ্ছে কিনা ওই কোম্পানির জন্য, সেটা তাদেরকে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এর জন্য পরিবেশ সংক্রান্ত হিসাব শাখাও কিন্তু প্রস্তুত করা হয়।